বাংলা কাহিনী কথায় অসামান্য লেখকদের রোমাঞ্চকর গল্প আমরা পাঠ করে থাকি। নমস্কার আমাদের প্রিয় শ্রোতা বন্ধুগণ, অলৌকিক গল্পের আসরে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি প্রীতি। শুরু হচ্ছে সুখ্যাত লেখক লোকেন রায়ের লেখা ভয়ঙ্কর গল্প কাঠবাবুর খাট। আপনার কোনো চিন্তা নেই রায়বাবু, আমি থাকি বা না থাকি আপনার অসুবিধা হলেই সুবোধকে বলবেন। একমাত্র বাঘের দুধ ছাড়া সব কিছুও যোগান দিয়ে দেবে বলে অমায়িক হাসি হাসলেন কাঠবাবু। বুঝলেন মশাই, এ ব্যবসা আমার আর ভালো লাগে না, তবে ছাড়তেও ইচ্ছে করে না। খুব কষ্ট করে দাঁড় করিয়েছি তো। কাঠের এই ব্যবসা বজ্জ খারাপ, গাছ কাটা, অনর্থক প্রাণ নেওয়া, বুঝি সব, কিন্তু সেরকম সুযোগও পাচ্ছি না যে ব্যবসাটা তুলে দেব। বাজারে বহু টাকা পড়ে রয়েছে। দোহারা চেহারা, মাথায় অল্প টাক, চোখে পাওয়ারফুল চশমা। এক সময় রং ভালো ফর্সা ছিল, রোদে পুড়ে তামাটে হয়ে গেছে। পুরো নাম রসময় দাম, আদি বাড়ি খুলনা। কাঠের ব্যবসা করতে করতে লোকজনের কাছে রসময় দাম এখন পরিচিত কাঠবাবু হিসেবে। কাটা বাগানে তিনটে কাঠ চেরায় কল, বিশাল কাঠের ব্যবসা। পড়াশোনা শেষ করে চাকরির জন্য ঘুরছি, সে সময়ই চোখে পড়ে বিজ্ঞাপনটা। হঠাৎ কি মনে হলো সরাসরি একদিন গিয়ে হাজির কাঁটা বাগানে। প্রাথমিক কথাবার্তার পর কাঠবাবু আমাকে মনোনীত করলেন ম্যানেজার হিসাবে। কাঠবাবু শুধু একটাই কথা, মাইনের ব্যাপারে আপনার কোনো অসুবিধা হবে না। আপনি ভাই ব্যবসাটা একটু দেখবেন। সব চোর চুরি করে কাঠ বিক্রি করে দেয়, আর সব সময় খুদ্দের ঠকানোর চেষ্টা। এই জিনিসটা আমি বড্ড অপছন্দ করি। পয়সা নেব, সঠিক জিনিস দেব, তঞ্চকত করা আমার ধাতে সয় না। দোতলার দক্ষিণ দিকের একটি ঘরে সুবোধ আমার থাকার জায়গা করে দিল। বেশ প্রশস্ত ঘর। ঘরে আসবাব বলতে একটা খাট, দুটো চেয়ার আর একটা টেবিল। এরকম খাট আজকাল আর দেখা যায় না। বাগনোকওয়ালা পা, দুদিকে কারুকার্য করা আর তেলাপোকা রঙের পালিশ। বড় বড় জমিদার বাড়িতে এবং সিনেমায় এই রকম খাট দেখা যায়। ঘরটায় আলো হাওয়া বেশ। এ ধরনের ঘর আমার খুব পছন্দ। জামা কাপড় ছাড়ছি, এমন সময় কাঠবাবু ঘরে ঢুকলেন, সঙ্গে এক মহিলা। কাঠবাবু বললেন, রায়বাবু, এ হলো হারুর মা। আপনার রান্নাবান্না কাচাকুচি ওই করে দেবে, খুব ভালো মেয়ে বলে হারুর মার দিকে ফিরলেন। শোনো হারুর মা, বাবুর দিকে খেয়াল রেখো, যা বলবে তাই শুনো। প্রয়োজনীয় নির্দেশ দিয়ে শেষে আমাকে বললেন, তাহলে আমি আসি রায়বাবু, ওদিকে গাঙ্গুলিদের বাগানে কিছু গাছ দেখতে যাওয়ার কথা আছে, দেরি হয়ে যাবে। কাঠবাবু নিচে নেমে গেলেন। উপরে দাঁড়িয়ে দেখলাম ল্যাজ ঝেড়ে সাইকেল নিয়ে কাঠবাবু চোখের আড়ালে চলে গেলেন। হারুন মা ঘরের জিনিসপত্র গুছিয়ে রান্নার ব্যবস্থা করতে লাগলো। কয়েকজন কর্মচারী বাদ দিয়ে প্রত্যেকে খুব ভালো, যা বলি তাই শোনে।
কাঠের ব্যাপারটা ভালো বুঝিনি। কার্তিক বলে একজন কর্মচারী আছে, অল্প বয়সী ছেলে, প্রত্যেকটা ব্যাপারে সাহায্য করে, ফাঁকি দেওয়ার জো নেই। আর কোনো অসুবিধা হলেই সুবোধকে ডাকলেই ভূতের মতো এসে হাজির হয়। কাঠবাবুকে সারাদিন খুঁজে পাওয়া যায় না, হয়তো বনে বাজারে ঘুরে ঘুরে গাছ দেখে বেড়ান, না হলে কোনো কীর্তনের আসরে কাটিয়ে দিলেন। এরকম অদ্ভুত লোক দেখিনি। সম্পূর্ণ অপরিচিত একজনের হাতে ব্যবসা তুলে দিয়ে নিশ্চিন্তে আছেন। সারাদিনের কাজকর্ম সেরে সন্ধেবেলায় হিসাব নিয়ে বসি। কাঠবাবুকে সন্ধেবেলায় ডেকে টাকা হাতে তুলে দিই, আবার টাকার প্রয়োজন হলে কাঠবাবুর কাছে চেয়ে নিই। একদিন সকালবেলা হঠাৎ দেখি একটা বড় সড়ো লোহার সিন্দুক রেখে গেলেন আমার ঘরে। সিন্দুক কি হবে জিজ্ঞাসা করতেই কাঠবাবু বললেন, সিন্দুকটা আপনার কাছে রাখুন, রোজ রোজ ও ঝামেলা আমার আর ভালো লাগে না। টাকা পয়সা আপনার কাছে রাখবেন রায়বাবু, আমি মাসের শেষে একবার হিসেবটা দেখে নেব। টাকা পয়সার ব্যাপারটা আমার বরাবরের অপছন্দ। দায়িত্ব আরও বেড়ে গেল। চাবির গোছাটা আমার হাতে ধরিয়ে দিয়ে কাঠবাবু বললেন, আহারে চিন্তার কিছু নেই, আমি তো আছি বলেই সেই মন ভোলানো হাসি। বেকার জীবন থেকে সম্পূর্ণ এক নতুন জীবন, কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছি। হারুর মায়ের সেই লজ্জা ভাব আর নেই। কার্তিক আর সুবোধ যেন ভাইয়ের মতো হয়ে গেছে। কার্তিক আর সুবোধ নিচে থাকে, কাঠবাবু ওপরেই থাকেন, তবে আমার ঘর থেকে 3-4টি ঘর পরে। মাঝে মাঝে রাত্রিরে এসে কাঠবাবু জিজ্ঞাসা করেন, কি রায়বাবু, কোনো অসুবিধে নেই তো? হলেই বলবেন। শীতটা ক্রমশ জাঁকিয়ে পড়ছে। সন্ধে 6টার মধ্যে মিল বন্ধ হয়ে যায়। লেবাররা সকাল সকাল খাওয়া দাওয়া সেরে লেপের মধ্যে ঢুকে পড়ে। আমি আর কি করি, ঘরে ঢুকে খাতাপত্রের হিসাব মিলিয়ে শটান লেপের তলায়। দরজা ভেজানো থাকলে কাঠবাবু ঘরে এসে খানিকক্ষণ গল্প গুজব করেন, আর বন্ধ দেখলে আমাকে আর ডাকেন না। সকাল সকাল ঘুমিয়ে পড়লে এক অশান্তি, ভোরের দিকে ঘুম ভেঙে যায়, আর ঘুম আসতে চায় না। শুয়ে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। কি করা যাবে, চুপচাপ শুয়ে থাকতে হয়। সেদিন জাঁকিয়ে শীত পড়েছে। অন্যান্য দিনের তুলনায় একটু সকাল সকালই শুয়ে পড়েছি। কখন যে ঘুমিয়ে পড়েছি তার ঠিক নেই। আচমকা ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই দেখি খাটটা দুলছে, আস্তে নয়, বেশ জোরেই। বুঝলাম ভূমিকম্প, এবং ভূমিকম্পের তীব্রতা বেশ। তীব্রতা বেশি না হলে খাট অত দোলে কি করে? লেপ সরিয়ে লাফ মেরে খাট থেকে নামলাম। দরজা খুলে নিচে নামতে হবে, নইলে যে কোনো মুহূর্তে ঘরটা আমার মাথার উপর ভেঙে পড়তে পারে। মেঝেতে পা দিয়ে দেখি ভূমিকম্প থেমে গেল। ঘাম দিয়ে জ্বর ছাড়ল। মনে মনে ভাবছি বেঁচে গেলাম। পরদিন সকালে উঠে সুবোধকে বললাম, কাল রাতে কিরকম ভূমিকম্প হয়েছে বলো তো? মনে হলো যেন পুরো বাড়ি ভেঙে পড়বে। সুবোধ আকাশ থেকে পড়ল। ভূমিকম্প? কি যে বলেন! অতক্ষণ ধরে বাড়িটা দুলছিল, কাঁপছিল,
টের পাওনি? সত্যি ঘুম বটে তোমার? সত্যি বলছেন ভূমিকম্প? না তো মিথ্যে বলছি? হতে পারে ঘুমিয়েছিলাম। সুবোধের বিশ্বাসের মধ্যে যেন একটা কিন্তু রয়ে গেল। মজার ব্যাপার হলো, কাঠগোলার যাকে ভূমিকম্পের কথা বলি সেই অবাক চোখে তাকিয়ে থাকে, যেন ভূমিকম্প হয়নি। মুখেও তারা ওই একই কথা বলে। সকলের কাছে শুনে আমার মনেও কিরকম কিন্তু ঢুকে গেল। তাহলে কি গত রাতে ভূমিকম্প হয়নি? পুরোটাই স্বপ্ন বিভ্রম? কিন্তু আমার যে পরিষ্কার মনে আছে, খাটটা প্রচণ্ড দুলছিল, আর খাট থেকে মেঝেতে লাফ মারার পর ভূমিকম্প থেমে যায়। সবটাই ঘটেছে সজ্ঞানে। সেদিনের রাতের ঘটনাটা আমার মনে একটা খটকা ধরিয়ে দিল। এর মধ্যে আর ভূমিকম্প হয়নি, কিন্তু সেদিন রাতে যা ঘটে গেল তার জন্য আমি বিন্দু মাত্র প্রস্তুত ছিলাম না। এমনিতেই আমার ঘুম বরাবরই পাতলা। সেদিন খুব করে আওয়াজ হতেই ঘুমটা ভেঙে গেল, আর ঘুম ভেঙে চোখ মেলতেই দেখি এক ছায়ামূর্তি মাথার কাছ থেকে সরে গিয়ে সিন্দুকের পাশে গিয়ে দাঁড়ালো। অন্ধকারের মধ্যে পরিষ্কার বুঝতে পারছি একটা মানুষ। ভয়ে গা শিউরে উঠল। ওই সিন্দুকে কাঠগোলার পুরো টাকা। তাহলে কি কেউ টাকা হাতাতে এসেছে? ভয়ে পা ভারী হয়ে আসছে। পরক্ষণে মনে হলো ঘরের দরজা তো বন্ধ, ভিতর থেকে খিল দেওয়া। তাহলে ঘরের লোক ঢুকলো কি করে? আমি যতক্ষণ জেগেছিলাম ততক্ষণ কেউ ঘরে ঢোকেনি। তাহলে কি আগে কেউ ঢুকে খাটের তলায় চুপ করে বসেছিল? আমি ঘুমানোর পর সিন্দুক খোলার চেষ্টা করছিল। আস্তে আস্তে ছায়ামূর্তি সরে যাচ্ছে পূব দিকের জানলার পাশে। বুঝতে পারছি না ওর কাছে কোনো আগ্নেয়াস্ত্র আছে কিনা। তবুও সাহস করে বেড সুইচ টিপে দিলাম। লোকটাকে তো চেনা যাবে। আশ্চর্য ব্যাপার, ঘরে আলো জ্বলতেই দেখা গেল কেউ নেই। তবে কি ভুল দেখলাম? ভিতর থেকে ঘরের দরজা বন্ধ। যদি ঘরে লোকই থাকবে তাহলে বন্ধ ঘর থেকে কিভাবে লোকটা বেরিয়ে যাবে? টর্চ মেরে খাটের তলায় দেখলাম, কেউ নেই, ফাঁকা। সাহস করে দরজা খুললাম। চারদিক শুনশান। এগিয়ে গিয়ে কাঠবাবুর দরজায় টোকা মারলাম। কাঠবাবুকে অন্তত ঘটনাটা জানানো দরকার, নইলে কিছু একটা অঘটন ঘটে গেলে কাঠবাবুর মতো সজ্জন লোকের কাছে মুখ দেখানো যাবে না। বেশ কয়েকবার টোকা মারার পর কাঠবাবু দরজা খুলে দিল। শীতে ঠক ঠক করে কাঁপছেন। বললেন, কি খবর রায়বাবু, এত রাতে? কাঠবাবুকে সমস্ত ঘটনা জানালাম। হ হ করে হেসে উঠলেন কাঠবাবু। রায়বাবু, আপনি হয়তো স্বপ্ন দেখেছিলেন। অনেক সময় এরকম হয়। যান, শুয়ে পড়ুন। আমার দোনা মোনা ভাব দেখে কাঠবাবু বললেন, চলুন, আপনার ঘরে না হয় আমি শুচ্ছি। কাঠবাবু এসে আমার পাশে শুয়ে পড়লেন। পরদিন সকালবেলা কাঠবাবু বললেন, রায়বাবু, আজ থেকে ধুনিয়া আপনার ঘরের সামনে শোবে। গায়ে অসুরের মতো শক্তি ওর। রাতে কিছু হলে ওকে ডাকবেন। কাঁটা বাগানে কাঠবাবুর কাঠগোলায় সেদিনই ছিল আমার শেষ দিন।
আর সেই ভয়ঙ্কর রাতের কথা আমি জীবনে ভুলব না। অত শীতের মধ্যে ধনিয়া ঘরের বাইরে দরজার কাছে শুয়ে থাকবে আর আমি ঘরের মধ্যে শোবো, এটা মন থেকে সায় দেয়নি। ধনিয়াকে বললাম, তুমি ভাই ভেতরে শো। ধনিয়া প্রথমে একটু আপত্তি করেছিল। আমার পীড়াপিড়িতে ভিতরে মেঝেতে বিছানা করে শুয়ে পড়ল। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। চাপা গোঙানির আওয়াজে ঘুম ভেঙে গেল। চোখ মেলতেই দেখি সেই ছায়ামূর্তি। তবে গতকালের তুলনায় ছায়ামূর্তি আজ স্পষ্ট। পরিষ্কার একটি নারী মূর্তি সিন্ধুকের কাছে দাঁড়িয়ে। তবে গোঙানিটা আসছে অন্য দিক থেকে। তাকিয়ে দেখি ধনিয়াও উঠে পড়েছে, বসে তাকিয়ে আছে ছায়ামূর্তির দিকে। কোনো কিছু বলার আগেই ঘটে গেল ঘটনাটা। ধনিয়া বাঘের ক্ষিপ্রতায় গিয়ে ছায়ামূর্তিকে চেপে ধরল, তারপরই ধস্তাধস্তি। আমি বিমর হয়ে খাটের উপর বসে। হঠাৎ আমার মনে হলো খাটটা দুলছে, প্রথমে আস্তে আস্তে, তারপরে ভীষণ জোরে। মাটি ছেড়ে খাটটা ক্রমশ শূন্যে উঠছে। ওদিকে ধনিয়ার সঙ্গে ছায়ামূর্তির প্রচণ্ড লড়াই। খাটটা একবার শূন্যে উঠছে, আবার নিচে নামছে। এরপরে মনে হলো কে যেন প্রচণ্ড জোরে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিল আমাকে। তারপর আর কিচ্ছু মনে নেই। পরদিন জ্ঞান ফিরলে দেখি কাঠবাবুর ঘরে। আমাকে ঘিরে মিলের সবাই। ঘাড়ের কাছে যন্ত্রণা করছে, এছাড়া আর কোনো অসুবিধা নেই। কাঠবাবু বললেন, রায়বাবু এখন কেমন লাগছে? বললাম, ভালো। ওঠার চেষ্টা করতেই কাঠবাবু বললেন, না না, উঠবেন না, উঠবেন না। তবু উঠে বসলাম। বললাম, ধনিয়া কোথায়? ওর কিছু হয়নি তো? লক্ষ্য করে দেখলাম ঘরে উপস্থিত সবাই মুখ চাওয়াচাওয়ি করছে। খাট থেকে নেমে বললাম, সুবোধ, ধনিয়া কোথায়? সুবোধ ঘর থেকে বেরিয়ে গেল। বুঝলাম কোনো অঘটন ঘটেছে। বাইরে বেরিয়েই দেখি ছোটখাটো একটা জটলা। কিছু একটা ঘিরে জটলাটা বৃত্তের আকার নিয়েছে। বৃত্তের কাছে ছুটে যেতেই সবাই আমার দিকে তাকালো। আমার পেছনে সবাই দৌড়চ্ছে। গলা বাড়িয়ে দেখি ধনিয়া শুয়ে আছে। জেবটা কে যেন টেনে ছিঁড়ে নেবার চেষ্টা করেছে। মুখ দিয়ে রক্ত উঠেছে আর গলায় 10 আঙ্গুলের দাগ, অর্থাৎ শ্বাসরোধ করে ধনিয়াকে মারা হয়েছে। কিন্তু কে মারল ধনিয়াকে? ঘরে আমি ও ধনিয়া ছাড়া আর কেউ ছিল না। ছিল ছায়া শরীর। জ্ঞান হারানোর আগের মুহূর্ত পর্যন্ত দেখেছিলাম ধনিয়া ছায়া শরীরের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে ধনিয়ার মৃতদেহ নিয়ে গেল। ওসি বললেন, রায়বাবু, আপনাকে একটু থানায় যেতে হবে। আমি আর কাঠবাবু জিপে চড়ে বসলাম। কাঠবাবু দুহাত মাথায় দিয়ে ঝুঁকে বসে আছেন, কথা বলছেন না। থানায় ওসি আমাকে জেরা করতে লাগলেন। রাতের সমস্ত ঘটনা খুলে বললাম। ওসি আঁতকে উঠলেন, স্ট্রেঞ্জ, একই ঘটনার পুনরাবৃত্তি 3 বার। ওসির মুখে 3 বার কথাটি শুনেই চমকে উঠলাম।
তাহলে এর আগেও দুটি ঘটনা ঘটেছে এবং কাঠবাবু এবং মিলের সবাই সেটা বেমালুম চেপে গিয়েছে। হাউ হাউ করে কেঁদে উঠলেন কাঠবাবু। স্যার, আমি এর জন্য দায়ী, আমাকে শাস্তি দিন, আমি আর সহ্য করতে পারছি না, এ তিনটি মৃত্যুর জন্য আমি দায়ী। জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার কাঠবাবু, আমাকে খুলে বলুন। কাঠবাবু যা বললেন তার ইতিহাস এইরকম যে কাঠ দিয়ে ওই খাট তৈরি, সেই গাছে একজন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। একরকম জেদ করে কাঠবাবু ওই কাঠ দিয়ে খাট বানিয়েছিলেন, কিন্তু খাট বানানোর পরেও ওই ব্যক্তির অতৃপ্ত আত্মা ওই কাঠ ছেড়ে যায়নি। এর আগেও মিলের এক ম্যানেজার এবং কারখানার এক কর্মীকে ওই অতৃপ্ত আত্মা মেরে ফেলে। কাঠবাবু ওই ঘরে কাউকে সাধারণত যেতে দেন না এবং খাটও ব্যবহার করতেন না, কিন্তু ভেবেছিলেন আমাকে দিয়ে ব্যাপারটা আর একবার পরীক্ষা করবেন। পরীক্ষা করতে গিয়ে এবারে ধনিয়ার মৃত্যু। ওসি বললেন, যত সব কুসংস্কার, চলুন খাটটাকে ডেস্ট্রয় করে ফেলি। ঘর থেকে খাটটি বের করে এনে কেরোসিন ঢেলে দিয়ে ওসি নিজের হাতে আগুন দিলেন। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। কেউ বিশ্বাস করবে না, আগুন নিভে যাওয়ার পর দেখা গেল খাটটা অবিকৃত রয়েছে। ওসি বললেন, মিস্টেরিয়াস। কাঠবাবু বললেন, আত্মা অবিনশ্বর, এর ক্ষয় নেই। আর এখানে থাকা চলে না। ঘরে উঠে গেলাম, জামা কাপড় জিনিসপত্র গুছিয়ে নিতে হবে, আর এক মুহূর্ত এখানে নয়।